জি স্যার, শুরু করছি স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ও ও করছে। তাহলে আমরা যখনই অর্থবিচারের সমাসের প্রকারভেদ আলোচনা করব, তখন তোমাদের প্রথম লিখতে হবে অর্থবিচারের সমাস হলো ৪ প্রকার। ১ নম্বরে লিখবা পূর্ব অবৈধ। পদের অর্থ প্রধান হবে। সমান চিহ্ন দিয়ে লিখবা অব্যয়ীভাব সমাস। জি এখানে স্যার। অব্যয়ীভাব সমাসের পরিচয় লিখবা যে সমাসে পূর্ব পদে অব্যয় থাকে বা উপসর্গ থাকে, তার অর্থ বিশেষভাবে প্রকাশ পায় বা প্রাধান্য পায়, সেই সমাসকে বলা হয় অব্যয়ীভাব সমাস। আর অব্যয়ীভাব সমাসে পূর্ব পদে অর্থ প্রাধান্য পায়। এখানে তুমি উদাহরণ হিসেবে লিখবা উপকূল, কুলের সমীপে। উপ হলো অব্যয় বা উপসর্গ। উপজেলা, জেলার সদৃশ। এখানে উপ অব্যয় পদ বা উপসর্গ। এইভাবে তুমি অব্যয়ীভাব সমাসের সংজ্ঞাটা এখানে লিখে দিবা। এরপরে ২ নম্বরে লিখবা পরপদের অর্থ প্রধান হবে। এখানে সমান চিহ্ন দিয়ে ৩টা সমাসের নাম লিখবা। প্রথম লিখবা দ্বিগু সমাস, তারপরে লিখবা কর্মধারয় সমাস, তারপরে লিখবা তৎপুরুষ সমাস। দ্বিগু সমাসের সংজ্ঞায় তুমি এবার দেখাবা যে সমষ্টি অর্থ প্রকাশ করে এবং পূর্ব পদে সংখ্যাবাচক শব্দ থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, সেটা হলো দ্বিগু সমাস। তাহলে পরপদের অর্থ প্রাধান্য পায় এটি প্রমাণের জন্য তুমি একটা উদাহরণ দিবা, সেটা হলো সপ্তাহ। সপ্তাহ শব্দটার ব্যাসবাক্য লিখবা সপ্ত অহের সমাহার সমান সপ্তাহ। এখানে সপ্ত মানে ৭, অহ মানে দিন। তাহলে অহ মানে পরপদ, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ ৭ দিনকে আমরা বোঝাচ্ছি, দিন এখানে প্রাধান্য পাচ্ছে। ত্রিকাল, এখানেও ব্যাসবাক্য হলো ত্রিকালের সমাহার। পঞ্চনদ, পঞ্চনদের সমাহার। এখানে নদের সংখ্যা ৫টা, এটা বোঝানো হচ্ছে। তারপরে কর্মধারয় সমাসের সংজ্ঞায় লিখবা যে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন বা বিশেষ্য বা বিশেষণ ভাবাপন্ন। তাহলে পদের মিলনের যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, সেই সমাসটা হলো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের উদাহরণ দিবা চন্দ্রমুখ, চন্দ্রের ন্যায় মুখ, তারপরে ফলান্ন, ফল মিশ্রিত অন্ন, তারপরে প্রীতিভোজ, প্রীতি উপলক্ষে ভোজ, ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই। এই উদাহরণগুলো তুমি এখানে লিখে দেবে। সাথে সাথে ৩ নম্বরে ছিল তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে লিখবা পূর্বপদে বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, সেটা হলো তৎপুরুষ সমাস। এখানে উদাহরণ লিখবা বিপদাপন্ন, বিপদকে আপান্ন, তারপরে বিলেত ফেরত, বিলেত হতে ফেরত, তারপরে মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি আছে যার। এরকম উদাহরণগুলো এখানে। মাথায় পাগড়িটা অবশ্য বহুব্রী সমাসের উদাহরণ, সুতরাং তৎপুরুষ সমাসে লিখবা না। তাহলে আমরা ২টা প্রকার আলোচনা করলাম অর্থ বিচারে। ১ নম্বর ছিল হলো পূর্ব পদের অর্থ প্রাধান্য অব্যয়ীভাব সমাস, আর পরপদের অর্থ প্রাধান্য ৩টা সমাস দ্বিগু, কর্মধারয় এবং তৎপুরুষ। তারপর ৩ নম্বরে লিখবা উভয় পদের অর্থ প্রাধান্য পাবে, এখানে লিখবা দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের পরিচয়ে তুমি লিখবা সমসমান পদগুলোর প্রত্যেকটা পদেরই অর্থের প্রাধান্য থাকে, অর্থাৎ উভয় পদের অর্থ প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাসে। এখানে তাল তমাল উদাহরণ লিখতে পারো, মা বাবা উদাহরণ লিখতে পারো, ছোট বড় উদাহরণ লিখতে পারো, আহ হাঁস মুরগি উদাহরণ লিখতে পারবা। এরকম করে উদাহরণগুলো তোমরা এখানে লিখে দেবা। ৪ নম্বরে তোমরা আলোচনা করবা। স্যার এটাতে কোন টাইপ ওটা বলেন নাই স্যার, মানে অব্যয় ভাব, মানে প্রথমটা যেমন ছিল অব্যয় ভাব, তারপরটা দ্বিগু কর্মধারয় তৎপুরুষ, এরকম স্যার এটা কোনটা? কোনটা? ৩ নম্বরে? জি স্যার, ৩ নম্বরে। ৩ নম্বরে দ্বন্দ্ব সমাস, উভয় পদের অর্থ প্রাধান্য পাবে, ওখানে দ্বন্দ্ব সমাস। ১ নম্বরে পূর্ব পদে অর্থ প্রাধান্য পাবে অব্যয়ী ভাব।
2 নম্বরে পরপদের অর্থ প্রাধান্য পাবে 3টা, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারায়। আর 3 নম্বরে এসে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে দ্বন্দ্ব সমাস। 3টা প্রকার চলে গেল না? জি স্যার, 3টা চলে গেল। জি, 4 নম্বরে যে হবে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ প্রাধান্য না পেয়ে অন্য কোনো কিছুকে বুঝাবে বহুব্রী সমাস। এখানে তুমি উদাহরণ দিবা নদীমাতৃক, নদীমাতা যার, লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যুদ্ধ, বিড়াল চোখী, বিড়ালের ন্যায় চোখ যে নারীর। এই ধরনের উদাহরণগুলো এখানে লিখে দেবা। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি অর্থ বিচারের সমাসের প্রকারগুলো বলি তাহলে সেখানে প্রধান সমাসগুলোরই আলোচনা ঘুরে ফিরে 4টা তালিকায় আসবে। 1 নম্বরে হলো অব্যয়ীভাব, 2 নম্বরে দ্বিগু, তৎপুরুষ, কর্মধারায় 3টা নাম, 3 নম্বরে হলো দ্বন্দ্ব, 4 নম্বরে হলো বহুব্রী। খেয়াল করে দেখো 6টা প্রধান সমাসই কিন্তু এই অর্থ বিচারের সমাসের মধ্যে চলে এসেছে। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা এরকম করে গুছিয়ে লিখবা। আর আগের প্রশ্ন যদি হয় তাহলে প্রধান সমাস 6টা, তার সংজ্ঞা এবং উদাহরণ আলোচনা করবা। অপ্রধান সমাস 4টা, সেটার সংজ্ঞা উদাহরণ আলোচনা করবা। তাহলেই দুটো প্রশ্নের উত্তর সেট হয়ে যাবে। এবার তুমি আরেকটা প্রশ্ন তোমার দিতে পারে, সেই প্রশ্নের ব্যাপারে আমরা আলোচনা করছি। প্রশ্নটা আগে একটু লিখে ফেলো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। দ্বন্দ্ব সমাস, সরো বলো। স্যার, আমাদের মিড টার্মের মার্কস কি দিছেন? মিড টার্মে মার্কস দেইনি, দেখি এ সপ্তাহে একটু দেখে ফেলবো, তারপর তোমাদেরকে দিয়ে দেব। মিড টার্মের তোমার কুইজের নম্বরটা রেডি করছি, কিন্তু তোমার ওই যে অ্যাসাইনমেন্ট জমা দিছিলে ওটার নম্বর এখনো রেডি করা হয়নি। দেখি 2-1 দিনের ভিতর করে ফেলবো, করে তোমাদেরকে দিয়ে দেবো, আচ্ছা অসুবিধা স্যার। নেই। এই সপ্তাহে আরেকটা ক্লাস থাকবে, তো ওই ক্লাসে আমরা দিয়ে দেবো, অসুবিধা নেই। তাহলে 3 নম্বর প্রশ্নটা লেখো, দ্বন্দ্ব সমাস ও বহুব্রী সমাসের প্রকারভেদ, অথবা দ্বন্দ্ব সমাসের সঙ্গে কর্মধারয় সমাসের প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো, এরকম প্রশ্ন দেবে। অর্থাৎ দুটো সমাস, বড় সমাসের নাম দিয়ে বলবে প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো। তাহলে এটাই কিন্তু 10 নম্বরের প্রশ্ন হবে তখন। কি প্রশ্নটা বুঝতে পেরেছো? কথা বলো। জি প্রশ্নটা কি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। কি বলেছি বলো। স্যার, দুইটা বড় সমাসের মানে প্রকারভেদ মানে হ্যাঁ, হ্যাঁ, সেটা দ্বন্দ্বের সঙ্গে কর্মধারাও দিতে পারে, কর্মধারার সঙ্গে বহুব্রীও দিতে পারে, বা বহুব্রীর সঙ্গে দ্বন্দ্ব দিতে পারে। এরকম করে তোমাকে দিয়ে দেবে। দিলে তোমার এখানে প্রকারভেদ সহ উদাহরণগুলো আলোচনা করবো, তাহলেই হয়ে যাবে উত্তরটা। কি বোঝা গেছে? দ্বন্দ্ব সমাস বেশ কয়েকটা প্রকার আছে, এখানে 15টা প্রকার আছে দ্বন্দ্ব সমাসের। আমরা তোমাদেরকে এইগুলো আমাদের ক্লাসে কি আরো কেউ আসতে পারে? সম্ভাবনা আছে? স্যার 5টা বেজে গেছে, এরপরে তো মনে হয় না আসবে কেউ। আমার মনে হয় 20 জন দেখতে পাচ্ছি, আমি সহ 20 জন। তো আমি কি এখন পার্সেন্টেজটা নিয়ে নেব নাকি আরো পরে নেব? কথা বলো। স্যার, আপনি আরেকটু পরে নিতে পারেন স্যার, আরেকটু যদি আচ্ছা কেউ ঠিক আছে, আসে তুমি মনে তাহলে। করাই দিও, জি। মনে জি করাই স্যার। দিও, আমি পার্সেন্টেজ নিয়ে নেব তখন। স্যার, আমি আরেকটা আচ্ছা, নিয়ে রাখবো না হয়। হ্যাঁ, স্যার, আমি একটা নিয়ে রাখবো, মানে যদি আপনার আচ্ছা, খেয়াল না তুমি থাকে। একটা নিয়ে রাখো, আমাকে দিয়ে দিও। জি স্যার। হ্যাঁ, আমরা যে আলোচনায় ছিলাম, দ্বন্দ্ব সমাসের প্রকার হলো 15টা। প্রথমটা হলো মিলনাত্মক দ্বন্দ্ব। মিলনাত্মক দ্বন্দ্বটা হচ্ছে দুটো পদেরই আহ, অর্থ অভিন্ন প্রকাশ করবে, তখনই এটা হলো মিলনাত্মক দ্বন্দ্ব। যেমন মা বাবা, অভিভাবক বোঝাতে গেলে মা এবং বাবা উভয়ই সমানভাবে অংশগ্রহণ করে। ভাই বোন,
সহোদর বোঝাতে গেলে উভয়টাই সমান অর্থ প্রকাশ করে। ছেলে মেয়ে সন্তান বোঝাতে জন্য উভয়টাই সমান অর্থ প্রকাশ করে। সেজন্য এগুলোকে বলা হবে মিলনার্থক দ্বন্দ্ব। ২ নম্বর হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব। অর্থাৎ পূর্বপদ আর পরপদ বৈরী ভাব প্রকাশ পাবে, অর্থাৎ বিরোধিতা প্রকাশ পাবে। স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। জি, স্ক্রিন যদি দেখতে পারো তাহলে আমার কথার সঙ্গে তোমরা স্ক্রিন থেকে একটু মিলিয়ে নাও। তাহলে এই কপিটা যখন পাবা তখন তোমরা এটা পড়ে নিতে সুবিধা হবে তোমাদের। এবার ৩ নম্বরে আসো। ৩ নম্বরে দেখো, সরি ২ নম্বরের উদাহরণ দেখো, দা কুমড়া। এটা দা কুমড়া হলো বৈরী ভাব বোঝানো হয়। আ অহিনকুল এটা শত্রু ভাব বোঝানো হয়। অর্থাৎ সাপ আর বেজির মধ্যে দ্বন্দ্ব রয়ে গেছে। এবার হচ্ছে ৩ নম্বর বিপরীতাত্মক দ্বন্দ্ব। বিপরীতাত্মক দ্বন্দ্ব হচ্ছে উল্টা বোঝাবে, বিপরীত বোঝাবে। ভালো মন্দ, আ দিন রাত, ধনী দরিদ্র, এগুলোকে বিপরীতাত্মক দ্বন্দ্ব। আর বহুপদী দ্বন্দ্ব হচ্ছে আ ২ এর অধিক পদের সমন্বয়ে দ্বন্দ্ব সমাস হবে। যেমন স্বর্গ, মর্ত, পাতাল, এখানে ৩ টা পদ রয়ে গেছে। তারপরে অন্ন, বস্ত্র, বাসস্থান, এখানে ৩ টা পদ রয়ে গেছে। তারপরে আমি, তুমি ও সে, আমরা, এখানেও ৩ টা পদ রয়ে গেছে। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি সংখ্যাবাচক দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাসটা হবে পূর্বপদ সংখ্যা, পরপদ সংখ্যা। তাহলে এটাকে আমরা সংখ্যাবাচক দ্বন্দ্ব বলব। যেমন ৯-৬, তারপরে ৭-১৭, ১৯-২০, তারপরে লক্ষ, কোটি, এগুলো হচ্ছে কি সংখ্যাবাচক দ্বন্দ্ব। এবার হচ্ছে সহচর দ্বন্দ্ব। সহচর দ্বন্দ্ব হচ্ছে পূর্ব পদটা যেটা, তার পরের পদটা সহচর হিসেবে আসবে। যেমন দয়া বললে পাশাপাশি মায়া বলা হয়। তারপর ধর বললে পাকড় বলা হয়। সল বললে চাতুরী বলা হয়। তাহলে এটা সহচরত্বে এসেছে। এজন্য এগুলোকে আমরা বলবো সহচর দ্বন্দ্ব। এবার হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। সমান অর্থ প্রকাশ করবে যে দ্বন্দ্ব সমাসে। পূর্বপদ যে অর্থ, পরপদ সেই অর্থ, একই অর্থ। যেমন ঘর, বাড়ি, ঘরও যা বাড়িও তাই। তারপর বই, পুস্তক, একই রকম। তারপরে আমরা যাচ্ছি অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব হচ্ছে বিভক্তির চিহ্ন লোপ পাবে না। তোমরা দেখো দুধে ভাতে, এখানে দেখো দুধ যোগ এ বিভক্তি লোপ পায়নি। ভাত যোগ ভাত, এ বিভক্তি লোপ পায়নি। তাহলে বিভক্তি লোপ পাচ্ছে না বলে, উভয় পদ থেকে বিভক্তি লোপ পাচ্ছে না বলে এটাকে আমরা অলুক দ্বন্দ্ব বলবো। অলুক দ্বন্দ্বে একটা উদাহরণ দেখো লেখা আছে, দেশে বিদেশে। এখানেও দেখো উভয় পদ থেকে বিভক্তি লোপ পাচ্ছে না, সুতরাং এটা হলো অলুক দ্বন্দ্বের উদাহরণ। এবার হলো ৯ নম্বর, ইত্যাদি অর্থে দ্বন্দ্ব। ইত্যাদি অর্থে দ্বন্দ্ব মানে হলো আহ পূর্বপদ যে অর্থ প্রকাশ করছে, পরের পদটা যেন এই জাতীয় আরো অন্য কিছুকেও বোঝাচ্ছে, তখন এটা হবে ইত্যাদি অর্থে দ্বন্দ্ব। যেমন কাপড় চোপড়, এটা ইত্যাদি অর্থে দ্বন্দ্ব। তাহলে কাপড় পরিধান করতে হয়, কিন্তু এই পরিধেয় আরো অন্যান্য জিনিস যেগুলো রয়ে গেছে সেগুলোকেই কি আমরা চোপড় বলে থাকি। এখানেও দেখো দোকানপাট, এখানেও দেখো ইত্যাদি অর্থে দ্বন্দ্ব এসেছে। এবার হলো একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্বটা হচ্ছে যে সমাসে অন্যান্য পদের বিলুপ্তি ঘটিয়ে প্রধান পদটির সঙ্গে শেষ পদটির সামঞ্জস্য রচিত হয়। এটা হলো একশেষ দ্বন্দ্ব। যেমন তুমি ও সে, তোমরা, জায়া ও পতি দম্পতি, আমি, তুমি ও সে, এটা হলো একশেষ দ্বন্দ্ব। তারপরে ক্রিয়া বিশেষণ পদের দ্বন্দ্ব। যেমন উভয় পদই ক্রিয়া বিশেষণ হিসাবে, তখন এটাকে বলা হবে ক্রিয়া বিশেষণের দ্বন্দ্ব। যেমন আগে পাছে, এটা হলো ক্রিয়া বিশেষণ। তারপরে পাকে ও কারে, তারপর ধীরে সুস্থে, এগুলো ক্রিয়া বিশেষণ। এরপর হলো ক্রিয়াপদের দ্বন্দ্ব। দুটো পদই ক্রিয়াপদ হবে, যেমন চলাফেরা, লেখাপড়া, যাওয়া আসা, এগুলো হচ্ছে ক্রিয়াপদের দ্বন্দ্ব। বিশেষ্য পদের দ্বন্দ্ব, দুটো পদই বিশেষ্য হবে, যেমন ধান, পাট, তারপরে নদ নদী, জন্ম মৃত্যু, চোখ কান, এগুলো হচ্ছে বিশেষ্য পদের দ্বন্দ্ব। আর সর্বনাম পদের দ্বন্দ্ব, এটা ১৪ নম্বর। যেমন যা তা, যথা তথা, এটা ওটা, যার তার, এগুলো হচ্ছে সর্বনাম পদের দ্বন্দ্ব। আর ১৫ নম্বর হলো বিশেষণ পদের দ্বন্দ্ব। বিশেষণ হলো ছোট বড়, তারপরে কম বেশি, তারপরে সহজ সরল,
আহ, আসল নকল, এগুলো হচ্ছে বিশেষণ পদের দ্বন্দ্ব। তাহলে এই 15টা প্রকার হলো দ্বন্দ্ব সমাসের। আমরা 15টা প্রকারের সবগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা এই কপিগুলো পেলে আমার মনে হয় প্রস্তুতি নিতে তোমাদের সুবিধা হবে। তাহলে এবার আমরা যাচ্ছি কর্মধারয় সমাসের প্রকার ভেদ। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। তোমরা শুনতে পাচ্ছ? জি জি, স্যার। জি। এবার তাহলে আমরা যাচ্ছি কর্মধারয় সমাসের প্রকারভেদ হলো 4টি। 1 নম্বর হলো মধ্যপল্লবী কর্মধারায়, 2 নম্বর হলো উপমান কর্মধারায়, 3 নম্বর হলো উপমিত কর্মধারায়, 4 নম্বর হলো রূপক কর্মধারায়। তাহলে আমরা প্রথমেই মধ্যপল্লবী কর্মধারার প্রকার সংজ্ঞাটা আমরা বলছি। মধ্যপল্লবী কর্মধারাটা হচ্ছে যে কর্মধারায় সমাসে ব্যাস বাক্যের মাঝখান থেকে পদ লোপ পায়, সেটা হলো মধ্যপল্লবী কর্মধারা। যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এই চিহ্নিত পদটা এখানে মাঝখান থেকে লোপ পাচ্ছে। যেমন পলান্ন, কল বা মাংস মিশ্রিত অন্ন, এই মিশ্রিত পদটা এখান থেকে লোপ পাচ্ছে। তারপর প্রীতিভোজ, এর মাঝখানে দেখো প্রীতি উপলক্ষে ভোজ, এই উপলক্ষে পদটি বাদ পড়ে যাচ্ছে। সুতরাং এগুলোকেই আমরা বলবো মধ্যপল্লবী কর্মধারা। এবার হচ্ছে উপমান কর্মধারায়। উপমান কর্মধারাটা হচ্ছে, উপমানের সংজ্ঞাটা আগে বুঝে নাও। উপমান অর্থ হচ্ছে তুলনীয় বস্তু, যার সাথে কোনো ব্যক্তি বা বস্তুর তুলনা বোঝানো হয়, সেটা হলো উপমান। তাহলে সাধারণ ধর্মবাচক পদের সাথে যখন উপমান পদের সমাসবদ্ধ রূপ হবে, তখন এটাকেই বলা হবে কি? উপমান কর্মধারা। উপমান কর্মধারার উদাহরণ হিসেবে লিখতে পারো চন্দ্রমুখ, চন্দ্রমুখ না, শস্যব্যস্ত, শস্যকের ন্যায় ব্যস্ত। তারপরে মিশ কালো, মিশির ন্যায় কালো। তারপরে বিড়াল তপস্বী, বিড়ালের ন্যায় বা মতো তপস্বী, এটাকে উপমান কর্মধারা বলবে। উপমান কর্মধারা। তারপরে হলো উপমিত কর্মধারায়। উপমিত কর্মধারায় এখানে উপমিত জিনিসটা কোনটা? প্রত্যক্ষ বস্তুকে বলা হয় আহ উপমিত বা উপমেয়। তাহলে সাধারণ গুণবাচক শব্দের উল্লেখ না করে যদি উপমেয় পদের সাথে উপমানের তুলনা বোঝানো হয়, তখন এটাকে বলা হবে উপমিত কর্মধারায়। যেমন ওই যে কিছুক্ষণ আগে চন্দ্রমুখ বলেছিলাম, চন্দ্রমুখটা উপমিত কর্মধারার উদাহরণ। আহ, আরো উদাহরণ হতে পারে পুরুষ সিংহ, আহ, পুরুষ সিংহের ন্যায়। তারপরে হলো আহ, ফুল বাবু, ফুল বাবুর ন্যায়, এগুলোকে উপমিত কর্মধারায় বলবে। আর চতুর্থ যে প্রকারটা রয়েছে রূপক কর্মধারায়, এই রূপক কর্মধারায়টা হচ্ছে উপমান আর উপমেয় উভয়টি অভেদ কল্পনা করা হবে। কাল্পনিক ভাবে দুটোই অভিন্ন, একই রকম বোঝাবে। যেমন মন মাঝি, এর ব্যাসবাক্য হচ্ছে মন রূপ মাঝি। আর বিষাদ সিন্ধু, এর ব্যাসবাক্য হচ্ছে বিষাদ রূপ সিন্ধু। আহ তাহলে কর্মধারার প্রকার কয়টা ছিল বলো? স্যার 4টা। 4টা। 4টার নাম কি কি? প্রথমটা মধ্যপল্লবী, তারপরে উপমান, তারপরে উপমিত, তারপর রূপক। এই 4টা না? কি ঠিক জি আছে? স্যার। জি স্যার। এই 4টার আলোচনা আমরা করেছি উদাহরণ সহ। এবার আমরা যাচ্ছি তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের প্রকার হলো 8টা। 8টা প্রকারের প্রথম 6টা প্রকার বিভক্তির নাম অনুসারে হবে। আমরা বিভক্তি কারক অধ্যায়ে বিভক্তি শিখেছিলাম। বিভক্তি হলো 7 প্রকার, কিন্তু প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি বলা হতো। আর দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তি চিহ্নগুলো আলাদা আলাদা ছিল। তাহলে আমরা যখন তৎপুরুষ সমাসের উদাহরণ দেখব, তখন দেখব যে পূর্বপদে বিভক্তি চিহ্ন যেটা ছিল সেটা লোপ পাবে এবং সমাসবদ্ধ হবে, তখন এটাকে তৎপুরুষ সমাস বলে। তাহলে তৎপুরুষ সমাসে তাহলে নামকরণ যখন করা হবে তখন দ্বিতীয় তৎপুরুষ বলা হবে 1 নম্বরে।
এক নম্বরে মানে দ্বিতীয় বিভক্তির চিহ্ন কে, রে, এগুলোকে দ্বিতীয় বিভক্তির চিহ্ন বলে। যেমন পদাশ্রিত, পদকে আশ্রিত, তাহলে কে বিভক্তি এখানে লোপ পাচ্ছে। চরণ কে আশ্রিত, চরণাশ্রিত। বিপদকে আপন্ন, বিপদ আপন্ন, এইগুলোকে আমরা দ্বিতীয় তৎপুরুষ বলবো। তৃতীয় তৎপুরুষ হলো তৃতীয় বিভক্তির চিহ্ন মনে আছে দ্বারা দিয়া কর্তৃক, এগুলো বিভক্তি লোপ পাবে। যেমন ঢেকি দ্বারা চাটা, ঢেকি চাটা, ঘি দিয়ে ভাজা, ঘি ভাজা, বিপদ দ্বারা সংকুল, বিপদ সংকুল, এগুলো হলো তৃতীয় তৎপুরুষ। চতুর্থ তৎপুরুষ, চতুর্থ বিভক্তির চিহ্ন কে, রে ছিল, এটা যদি লোপ পাই, যেমন জন্য, তরে, নিমিত্তে, এই শব্দগুলো চতুর্থ বিভক্তির চিহ্নে আসে। যেমন বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, শয়নের নিমিত্তে কক্ষ, শয়ন কক্ষ। পঞ্চম তৎপুরুষটা হলো হইতে থেকে চেয়ে, এগুলোর কোনো একটা পঞ্চমী বিভক্তির চিহ্ন লোপ পাবে। যেমন আগা থেকে গোড়া, আগা গোড়া, জল থেকে জেল থেকে খালাস, জেল খালাস। তারপরে হলো বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত। এবার হলো ষষ্ঠী, ষষ্ঠী বিভক্তি চিহ্ন র এর, এইগুলো যে কোনো একটা তোমার লোপ পাবে, তখন এটা হয়ে যাবে কি ষষ্ঠী তৎপুরুষ। যেমন কবিদের গুরু, কবি গুরু, মনের রথ, মনোরথ, খেয়ার ঘাট, খেয়া ঘাট। এবার সপ্তমী তৎপুরুষ, সপ্তমী বিভক্তি চিহ্ন এ, অন্তস্থ, ত, তে, এগুলোর যে কোনো একটা এখানে লোপ পাবে। যেমন গোড়ায় বলদ, গোড়া, তারপর গাছে পাকা, গাছ পাকা, তালে কানা, তাল কানা, নিদ্রা, দিবায় নিদ্রা, দিবা নিদ্রা। এই উদাহরণগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে হয়ে যাবে। এবার হচ্ছে নং তৎপুরুষ, যে না বোধক অর্থ প্রকাশ করবে, সেই তৎপুরুষকে নং তৎপুরুষ বলে। যেমন অসুখ, নয় সুখ, তারপরে নির্ভুল, নেই ভুল, তারপরে অনাবৃষ্টি, নাই বৃষ্টি, এগুলোকে নং তৎপুরুষ বলে। এবারে 8 নম্বর হচ্ছে অলুক তৎপুরুষ। অলুক তৎপুরুষটা কোনটা? সেটা হলো আহ বিভক্তির চিহ্ন পূর্বপদ থেকে লোপ পাবে না। যেমন হাতে কাটা, হাতে কাটা, ব্যাসবাক্য একই রকম, কিন্তু বিভক্তি চিহ্ন লোপ পাবে না। কিন্তু এখানে আরেকটা কথা মনে রাখবে, সমাসবদ্ধ শব্দ লিখতে গেলে একত্র করে লেখা হবে, আর ব্যাসবাক্য লিখতে গেলে বিচ্ছিন্ন করে লেখা হবে। যেমন হাতে কাটা, মাঝখানে ফাঁক আছে, কিন্তু সমাসবদ্ধ রূপে হাতে কাটা, মাঝখানে ফাঁক নেই। তেলে ভাজা, এখানেও দেখো ফাঁক করে লেখা হয়েছে, কিন্তু পরবর্তীতে যখন সমাসবদ্ধ লেখা হয়েছে তখন একত্রে লেখা হয়েছে। তারপরে পড়ার ঘর, পড়ার জন্য বা নিমিত্তে ঘর, এটাকে বলা হবে অলুক তৎপুরুষ। তাহলে তৎপুরুষ সমাস 8টা প্রকার ছিল, আমরা বিভক্তি দিয়ে 6টা, আর নং তৎপুরুষ এবং অলুক তৎপুরুষ, এই হয়ে গেল 8টা প্রকার। শুনতে পাচ্ছ? এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? জি স্যার। জি। তাহলে এবার আমরা চলে যাচ্ছি অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের কোনো প্রকার নেই, দ্বিগু সমাসেরও কোনো প্রকার নেই। তবে অব্যয়ীভাব সমাসটা কয়েকটা অর্থে ব্যবহৃত হয়, সেই অর্থগুলো আমরা এখানে লিখে দিয়েছি। 1 নম্বরে দেখো সমীপে অর্থে আসতে পারে, তারপরে বিপসা অর্থে আসতে পারে, 3 নম্বরে অভাব অর্থে আসতে পারে, 4 নম্বর পর্যন্ত অর্থে আসতে পারে, 5 নম্বর সাদৃশ্য অর্থে অব্যয়ীভাব সমাস হতে পারে, অনতিক্রম্যতা বা অতিক্রান্ত, তারপরে 8 নম্বর বিরোধ, 9 নম্বর হলো পশ্চাৎ, 10 নম্বর হলো ঈষৎ, 11 নম্বর ক্ষুদ্র, 12 নম্বর হলো যোগ্যতা অর্থে অব্যয়ীভাব সমাসগুলো আসতে পারে। প্রত্যেকটার উদাহরণ আমরা পাশাপাশি দেখাই দিয়েছি। তুমি এই কপিটা পেলে আমার মনে হয় তুমি প্রিপারেশন নিতে পারবে, অসুবিধা হবে না। ঠিক আছে? হ্যালো, শুনছো তাসিন? জি স্যার। স্যার শুনতেছি, আমি আসলে কিছুক্ষণ পর অফ করে রাখতেছি, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে অনেক, ওই জন্য। জি জি। আচ্ছা, এবার তাহলে আমার মনে হয় পার্সেন্টেজটা নিয়ে নিই নাকি? জি স্যার। তাসিন, তুমিও একটা পার্সেন্টেজ নাও। স্যার আমি আমাকে পাঠিয়ে দিও। নিয়ে আপনাকে পাঠিয়ে দিয়েছি, কিছুক্ষণ আগে নিয়েছিলাম। জি জি, এখন 23 জন রয়েছে। এখন নিলে বাদে ভালো হবে, এটা সবাই আছে
পাওয়া যাবে। জি স্যার। জি, এবার আমরা যাচ্ছি শেষতে যে প্রকারটা রইলো বহুব্রী সমাস। আমাদের টাইম সেশন শেষ হয়ে গেলে তোমরা কিন্তু আবার ঢুকবে যদি আমাদের পড়া শেষ না হয়। তাহলে বহুব্রী সমাসের প্রকার হলো ৮ টা। এই ৮ টা প্রকারের প্রথম প্রকারের নাম হলো প্রথম প্রকারের নাম হলো সমানাধিকরণ বহুব্রী। শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। জি, সমানাধিকরণ বহুব্রীটা হলো পূর্বপদ বিশেষণ, পরপদ হলো বিশেষ্য। যেমন নীলকণ্ঠ, নীল যেকোনো রঙের নাম হলো বিশেষণ পদ আর কণ্ঠ হলো বিশেষ পদ। তাহলে নীলকণ্ঠ যার, এটা হলো নীলকণ্ঠ। পোড়া কপাল যার, পোড়া কপাল। তাহলে এটা হলো সমানাধিকরণের উদাহরণ। এবার ব্যাধিকরণ হলো পূর্বপদ আর পরপদ উভয়টাই বিশেষ্য হবে। পূর্বপদ পরপদ বিশেষ্য হবে কেমন করে, তার উদাহরণটা দেখো। এখানে হলো আহ ধর্ম প্রাণ, ধর্ম বিশেষ্য, প্রাণও বিশেষ্য। ৮০-২০, ৮০ হলো দাঁত বিশেষ্য, ২০ ও বিশেষ্য। তাহলে ৮০-তে ২০ যার, এটা ৮০-২০ ব্যাধিকরণ। ৩ নম্বর হলো ব্যতিহার। ব্যতিহার কোনটাকে বলা হয়? উভয় পদে পরস্পর কাজ করা বোঝাবে এই জাতীয় বহুব্রী সমাসকে ব্যতিহার বহুব্রী বলা হয়। যেমন হাতাহাতি, হাতে হাতে যে দ্বন্দ্ব বা যুদ্ধ। তারপরে লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ। কানে কানে যে কথা কানাকানি, এগুলো হলো ব্যতিহার বহুব্রী। মধ্যপদবী বহুব্রী, মধ্যপদবী কর্মধারায় বলেছিলাম ওরকম মধ্যপদবীর একটা বহুব্রী আছে। যেমন ব্যাস বাক্যের মাঝখান থেকে পদ লোপ পাবে, সেটা হলো মধ্যপদবী বহুব্রী। যেমন চন্দ্রের ন্যায় বদন যার, চন্দ্র বদন। বিড়ালের ন্যায় চোখ যে নারীর, সেটা বিড়াল চোখী। তাহলে আহ, এবার যাচ্ছি আমরা অলুক বহুব্রী। অলুক বহুব্রীটা ওই যে অলুক তৎপুরুষ বলেছিলাম, অলুক দ্বন্দ্ব বলেছিলাম, ওরকম যে বিভক্তির চিহ্ন লোপ পাবে না। তবে এই বিভক্তি চিহ্নটি বহুব্রী সমাসে পূর্বপদ থেকে লোপ পাবে না, কিন্তু বহুব্রী সমাসে অন্য কাউকে বোঝাবে। যেমন মাথায় পাগড়ি যার, এটা হলো মাথায় পাগড়ি। এটা মাথায় পাগড়ি বলতে বোঝানো হয় বরকে বা দরবেশকে। দরবেশের মাথায় বা বরের মাথায় পাগড়ি থাকে। গলায় গামছা যার, গলায় গামছা। তাহলে মাথায় ছাতা যার, মাথায় ছাতা। তারপরে নং বহুব্রী না অর্থ প্রকাশ করবে, নং তৎপুরুষ যেমন ছিল এখানেও না অর্থ প্রকাশ করবে। সেরকম উদাহরণ দেওয়া হচ্ছে নির্ভয়, নাই ভয় যার, নির্ভয়। তারপরে বেঈমান, বে মানে নাই, ইমান যার, বেঈমান। অজ্ঞান, নয় জ্ঞান যার। তারপর প্রত্যন্ত বহুব্রী ৭ নম্বর। ৭ নম্বরে এই বহুব্রী সমাসের শেষে ৩ ধরনের প্রত্যয় থাকে, আকার, একার, ওকার। এই ৩টার যে কোনো একটা শেষে থাকবে, সেটাকে প্রত্যন্ত বহুব্রী বলা হয়। যেমন ঘরের দিকে মুখ যার, ঘর মুখ। ২ তলা যার, দোতলা। এরপরে সর্বশেষ ৮ নম্বরে আছে সংখ্যাবাচক বহুব্রী। সংখ্যাবাচক শব্দ পূর্ব পদে থাকবে যে বহুব্রী সমাসে, সেটাকে সংখ্যাবাচক বহুব্রী। এই উদাহরণটা আমরা আগেও বলেছিলাম, ১০ আনন, ১০ আনন যার। তাহলে ১০ আনন বলতে রাবণকে বোঝানো হয়। চৌচালা যার, চৌচালা। ১০ গজ পরিমাণ যার, ১০ গজ। তাহলে বহুব্রী সমাসের প্রকার কয়টা পাওয়া গেল? ৮টা স্যার। জি, ৮ টা। তাহলে এই ৮ টা প্রকার আমরা নাম বলেছি, তাদের সংজ্ঞা এবং ব্যাখ্যা দিয়েছি এবং উদাহরণ দিয়েছি। কারোর কোথাও বুঝতে বাকি আছে কিনা? আমরা কিন্তু প্রশ্নের ধারণা দেওয়ার সময় বলেছিলাম যে এই প্রধান প্রকারের যেকোনো দুটোর নাম উল্লেখ করে বলবে প্রকারভেদ, উদাহরণ সহ লেখো। তাহলে দ্বন্দ্বের সঙ্গে বহুব্রী দিতে পারে, বাবা দ্বন্দ্বের সঙ্গে তোমার তৎপুরুষ দিতে পারে বা কর্মধারায় দিতে পারে, একটার সঙ্গে আরেকটা মিলিয়ে তোমাকে প্রকারভেদ গুলো লিখতে বলবে। যেমন দ্বন্দ্ব সমাসের প্রকার ছিল ১৫টা, তার সঙ্গে বহুব্রীর প্রকার ৮টা। এগুলো তোমার সংজ্ঞা সহ লিখতে গেলেই কিন্তু একটা ১০ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে আমরা কি বোঝাতে পারলাম কথাগুলো?
হ্যালো, জি স্যার। জি। তাহলে আমরা মনে হয় যে সমাসের আলোচনা শেষ হয়ে গেছে। এই টপিক পর্যন্তই আমাদের আজকের আলোচনা রাখলাম। আমাদের সমাসের টপিকটা শেষ হয়ে গেল। তাহলে ক্লাস আমরা এখানেই শেষ করে দিই। জি স্যার। স্যার আগামীকালকে সকাল 9টা থেকে ক্লাস আরেকটা। হ্যাঁ, আগামীকাল আমাদের ক্লাস আছে। সেই ৯ টার ক্লাসে উপস্থিত থাকবে। ঠিক জি আছে। ইনশাআল্লাহ থ্যাংক স্যার। ইউ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম।